ছোট গল্পের পাশাপাশি উপন্যাস লেখার ক্ষেত্রেও নিজস্বতার পরিচয় দিয়েছেন। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনযাপন প্রণালী অত্যন্ত সার্থকতার সাথে তার গল্প উপন্যাসে পটভূমি হয়েছে। হাসান আজিজুল হকের গল্পের চরিত্রগুলোতে যেমন আছে ক্ষরণ ও ব্যর্থতা, তেমনি রয়েছে সাফল্য ও বিজয়গাথাও। ঢাকাতে এসে একটা ঘরে ঢুকলে আর কোনো কিছু চোখেই পড়ে না, মানে কেমন বলবার জন্য যেটুকুনি দেখা দরকার সেটুকুও সম্ভব হয় না। রাজশাহীতে তুমি মানে ঘুম থেকে ওঠার পরেই তুমি দেখবে যে অজস্র পাখি ডাকছে, এবং দেখবে যে তুমি চারিপাশে ফর্সা হয়েছে, আকাশটা লাল হয়েছে, এবং যারা আরো একটু মানে সকালে ওঠে তারা ভোরের পৃথিবীটা দেখতে পায়। আমাদের সামাজিক অর্থনৈতিক বিপর্যয়ের ভয়ঙ্কর ইতিহাসও তার লেখায় অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। বাংলাদেশের শ্রেষ্ঠ গল্পকারদের আসনে তিনি তার আসন স্থায়ীভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছেন। এদেশের সমাজের হতাশা, অবক্ষয় ও দারিদ্র্যের বস্তুনিষ্ঠ চরিত্র দক্ষতার সাথে এঁকেছেন। রাস্তায় পথঘাটে নামলে আর নড়াচড়া করা যায় না, পাবলিক ট্রান্সপোর্ট বলে কোনো বস্তু নাই। হ্যাঁ, সেই অর্থে পাবলিক কোনো সুবিধাই নেই, মনে হয় যেন কারো কিছু সংখ্যক লোকের পৈতৃক সম্পত্তি হচ্ছে বাংলাদেশটা আর কি, এরকম মনে হয় আর কি। তা আমাদের এখানে সেভাবে তো রাষ্ট্রটা তৈরি হয়ে ওঠেনি। রাজস্ব সম্পদের ভাগাভাগি তো নানান বৈষম্য, তাই আক্ষেপ বৃথা। প্রতীকী শিল্পকৌশল রূপায়ণে হাসান আজিজুল হকের জুড়ি নেই। উপন্যাসগুলোর মধ্যে বৃত্তায়ন, শিউলি, আগুন পাখি, ছোট গল্পের মধ্যে আত্মজা ও একটি কবরী গাছ, জীবন ঘষে আগুন, নামহীন, গোত্রহীন, পাতালে হাসপাতালে, আমরা অপেক্ষায় আছি উল্লেখযোগ্য। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ বহু পুরস্কার। আজ আমাদের শিল্পবাড়ির অতিথি হাসান আজিজুল হক। সুধী দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি শিল্পবাড়ি অনুষ্ঠান উপভোগ করবার জন্যে। আপনারা জানেন শিল্পবাড়ি অনুষ্ঠান বরাবরের মতো প্রচারিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে। আজকে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন বাংলা কথা সাহিত্যের এক অসাধারণ কথাশিল্পী হাসান আজিজুল হক, এবং আরও একজন আছেন আমাদের সঙ্গে শাহজাহান আহমেদ বিকাশ। তিনি বিশিষ্ট চিত্রশিল্পী এবং ইউডা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টের চেয়ারম্যান। শাহজাহান ভাই এবং স্যার, আপনাকে দুজনকেই স্বাগত জানাই। আমরা যখন আপনার সঙ্গে কথা বলবো সেই ফাঁকে শাহজাহান আহমেদ বিকাশ অসাধারণ রং এবং তুলি দিয়ে একটা আঁকবেন। আপনার বেশ কয়েক বছর আগে আপনার দুটো গল্পগ্রন্থ বেরিয়েছে, গল্প সমগ্র 1 এবং 2 মাওলা ব্রাদার্স থেকে, এবং সেই গল্পগুলো পড়ে দেখলাম যে আপনি অনেক বছর হয় আর গল্প লেখেন না, ও বইটা বেরিয়েছে অনেক দিন আগে। আপনার কাছে যদি এভাবে জানতে চাই যে আর কেন গল্প লিখছেন না, গল্পের আখ্যান কি আপনার কাছ থেকে হারিয়ে গেছে? না, ব্যাপার ঠিক তা না। নানান জিনিস এসে লেখকের মনে জোটে। জি, গল্প যেমন জুটেছে জি, হঠাৎ করে, আর আগাগোড়া কিন্তু প্রবন্ধ, নানান রকম প্রবন্ধ লিখেই গিয়েছি, রাইট। হ্যাঁ, কিন্তু একটা সময় মনে হলো যে একটু বড় করে কিছু লিখি। তখন বিধবাদের কথা গল্প হিসেবেই শুরু করেছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেটা একটা বিধবাদের কথা ঠিক গল্প আর নয়, এটা একটা ছোট উপন্যাসই হয়েছে আর কি। তারপরে আমি আগুন পাখি উপন্যাসটা একটা ছোট্ট গল্প থেকে শুরু করে আমি এটা প্রথম আলোতে একটি নির্জল কথা এই বলে গল্প, এই 3-4 পৃষ্ঠার একটা গল্প ছিল আর কি। পরে একজন আমাকে বললেন যে এই গল্পটাকে অবলম্বন করেই তো আপনি একটা উপন্যাস লিখতে পারেন। আসলে ঠিক সেইটাই, ওই গল্পটাকে অবলম্বন করে ওর জিনিসটাকে সামনে রেখে আমি আগুন পাখি উপন্যাসটা লিখে ফেললাম আর কি। আগুন পাখি উপন্যাসটা লেখার পরে আমার মনে হলো যে দীর্ঘলেখা তো আমি লিখতে পারি, আর তাছাড়া এটাও স্বীকার করি এখন যে যখন লেখক হব, যখন মনে করছি আমি 1960 সালে, তখন ঔপন্যাসিক হব এটা তো নিশ্চিত ভেবে রেখেছিলাম।
কিন্তু কপালের ফেরে, বুঝলে, ছোট গল্পকার নামটা যে হলো, হ্যাঁ, এবং তার সঙ্গে নানান উপাধি জুটে গেল আর কি। জি, তারপরে ঔপন্যাসিক এই না অভিধা আর বোধহয় আসবে না, হলো না বোধহয়। কিন্তু একটা সময়ে মানে অপ্রতিরোধ একটা ভিতর থেকে মনে হলো যে এই কাহিনীটা আমি লিখব। কারণ আমার মনের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোতে যেভাবেই হোক অন্যদেরকে ভাগ দিতে হবে। আমার যে তিক্ততা আছে, আমার যে বলা যেতে পারে দেশ প্রেম আছে, আমার যে মানুষের প্রতি ভালোবাসা আছে, আমার যে মানুষের যে সমস্ত প্রবৃত্তিগুলি আছে সেগুলো সম্বন্ধে তো আমি জানি। মানুষের কুপ্রবৃত্তি, নিম্ন প্রবৃত্তি অনেক আছে, মহৎ প্রবৃত্তিও আছে, আবার কোনো রকম প্রবৃত্তি বাইরে যে মানুষের বিশুদ্ধ যুক্তি সেটাও আছে, এটা আমি মানি মানুষের। তো সেই জন্য আমার মনে হলো যে গোটা মানুষকে আঁকা দরকার। যেমন করে গাছ লাগালো, বীজটা যদি ভালো বীজ হয়, লাগানো জায়গাটা যদি ভালো হয়, তাতে যদি যেটুকু সার বা অন্য কোনো দেওয়া দরকার সেটা দেওয়া হয়, তাহলে গাছটা অনেক ভালো হয়। নিশ্চয়ই। তাহলে লেখা অনেকটা তাই। জি, তাহলে আমি মানুষকে নিয়ে লিখবো মানে কি? তাহলে খুব ভালো করে আমাকে জানতে হবে সমাজের গতি কোন দিকে যাচ্ছে, কোন দিকে কেন যাচ্ছে। সমাজ যদি খারাপ হয়ে যায় তাহলে ভাবতে হবে যে সমাজ এই দিকে যাচ্ছে কেন। আমাকে তখন বলতে হবে যে দেশের শাসক এক জিনিস, দেশ এক জিনিস, রাষ্ট্র এক জিনিস, সরকার আর এক জিনিস, মানুষ আর এক জিনিস, তাই না? তখন আমি একের পর এক গল্প লিখতে শুরু করি। আর সেই সঙ্গে সঙ্গে বাল্য স্মৃতি আছে, বাল্য অভিজ্ঞতা আছে আর কি। আর এই কথাটাই আমি এক্ষুনি তোমাকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে অভিজ্ঞতার বাইরে আমি কোনো কিছু লিখিনি। মা মেয়ের সংসার যে গল্পটি আপনি লিখলেন, এবং মা এবং মেয়ে একই সঙ্গে বেড়ে ওঠা, কি বেদনার সঙ্গে যখন মেয়েটি খুঁজতে যায় শিয়ালটাকে বা বাঘটাকে পায়নি, এই বাঘটা আসলে কি, কিসের প্রতীক এঁকেছেন আপনি? কিসের প্রতিনিধি? তার যে সর্বনাশ তার হয়েছে, তাদেরকে চারটে শিয়াল বলেছি আমি, হ্যাঁ, তাদেরকে চারটে শিয়াল বলেছি আর কি। যে সর্বনাশ তার এবং তার মায়ের হয়েছে আর কি। তারপরে যে গ্লানি তার হয়েছে আর কি, যে এইরকম করে আমাকে করেছে, আমি আরও খারাপ অবস্থার মধ্যে চলে যাবো, আমি বাঘের পেটে যাব, আমার আর কোনো কিছু দরকার নেই জীবনের। সেই জন্য সেই বাঘ খুঁজে বেড়াচ্ছে আর কি। এটা শুধুমাত্র ওই মেয়েটির মধ্যে যে প্রচণ্ড যন্ত্রণা এবং কষ্ট, এগুলো তো অনুভব করার ব্যাপার, এটা তো ভাষাতে প্রকাশ করা ঠিক যায় না। সেই জন্য ভাষা কোনো রকমে কিছু ইমেজ বা কিছু একটা সামনে চিত্র তৈরি করে সেটা বানানোর চেষ্টা করে। আমাকেও তাই করতে হয়েছে, যে তাহলে খালের ওপারেই যখন সুন্দরবন শুরু হয়েছে, তখন ওপারেই গিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। আমি এরকম জায়গায় দেখেছি, সেই জন্য বলছি এই জায়গাটা কিন্তু আমার দেখা। আচ্ছা, যে জায়গায় মা মেয়ের সংসার, সেই জায়গাটা কিন্তু একেবারে তাফালবাড়ি ঘাটভোগ বলে যে জায়গাটা আছে আর কি, একদম সুন্দরবন সংলগ্ন, সুন্দরবন সংলগ্ন আর কি, একবার শেষ প্রান্ত আর কি, সেই পর্যন্ত কিন্তু আমার যাওয়া আছে আর কি। তো তখন আপনি তো দীর্ঘদিন খুলনায় বসবাস করেছি, সেই জন্য মনে করলাম যে আমাদের দেশে সাধারণভাবে মেয়েদের যে চোখে দেখা হয় আর কি, এটা একটা প্রচণ্ড প্রতিবাদ করা দরকার আছে আর কি। এই প্রতিবাদটা করবার জন্য মা মেয়ের সংসার লেখা শেষটুকু পড়লে বুঝতে পারা যায় আর কি। না, সে তো বটেই। আপনার যে আরেকটি গল্প এর উল্টো পিঠে, যেমন ধরেন যে মন তার শঙ্খিনী, এখানে হামিদা বা হামি যে কাজটা করে, নারীর ভেতরে যে কত রকমের নারীত্ব এবং তার প্রতিশোধের যে কত রকম স্পৃহা আছে থাকতে পারে অসাধারণ ব্যঞ্জনায়, সে যখন শেষে বলে আমি স্বামীর বাড়ি যাচ্ছি কিন্তু তোর পেটে আমার সওয়াল, বিস্ময়কর ব্যঞ্জনা, কিভাবে তৈরি করলেন? কেমন করে তৈরি করেছি আমি জানি না। একটা আছে, মানে যাকে বলা যায়, আমার চোখের সামনে একটি মেয়ে আছে, খুব গরিব ঘরের মেয়ে, খুব গরিব ঘরের, পিতৃহীন, মাতৃহীন, তার দাদি ছিল বেঁচে, আর কেউ বেঁচে ছিল না। হ্যাঁ, সেটাও তো দেখা যাচ্ছে, ওখানে আছে আর কি, দাদি আছে। হ্যাঁ, এবং সে যেভাবে মানে মানুষ হয়েছে, তাতে তার মানে সত্যিকারের অর্থে মানুষের মর্যাদা তার কখনো পাওয়ার কথাই না আর কি। তো ওই মেয়েটি সামনে রেখে আমি ভাবলাম যে একটা প্রেম কাহিনীই লিখি আর কি।
সাধারণত আপনি প্রেমের গল্প খুব কম খুব লেখেন, কম লিখেছেন, হ্যাঁ খুবই কম, লিখিনি বলতে লিখেন গেলে আর কি। হ্যাঁ, এই প্রেম কাহিনী লিখে তাতে করে একটি নারীর মনকে নিয়ে আমি লিখবো জিনিসটা আর কি। তো সেই মেয়েটিকে সামনে রেখে আমি এই গল্পটা লিখতে শুরু করি আর কি। প্রেমের গল্প লেখেননি, আসলে কেন লেখেননি স্যার? সত্যি কথা বলতে কি যে প্রেমের ব্যাপারটা আমার গল্পে জীবনের চাপে এটা আসেনি, বুঝলে। মানুষের জীবনে প্রেম কি জীবনের বাইরে স্যার? না, বাইরে নয়, বাইরে নয়, কিন্তু তার ধরনটা কেমন হতে পারে তা যদি তোমাকে আমি একটু বলি। আমি যে গ্রামে ছিলাম আর কি, হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ, আমরাও ছিলাম এই গ্রামেও তো ছেলে মেয়েদের মধ্যে প্রেম হবে, আমার অভিজ্ঞতার মধ্যেই তো হবে, নিশ্চয়ই। আমি অল্প বিস্তর দেখেছি আর কি। জি, সেটা অবর্ণনীয় ব্যাপার আর কি। হ্যাঁ, সেটা আপনার যে দুটো উপন্যাসের আখ্যান, যেন আগুন পাখি এবং যদি সাবিত্রী উপাখ্যান যদি আমরা পড়ি, তাইলে আমি আমরা দেখতে পাই একজন পাঠক হিসেবে যে আপনার ফেলে আসা যে জীবন, যে শৈশব, যে যৌবন, সেই জায়গাটা খুবই ভয়ঙ্কর এবং একটা নিপীড়িত, রুক্ষ, মর্মান্তিক, বেদনার্থ। ওই যে সেই বাসেত বলে একটা ছেলে ক্রমাগত লম্বা হয়ে যাচ্ছে, তৃষ্ণা গল্প, এবং তৃষ্ণা গল্পটা, এবং তারপরে সে শুনতে পাচ্ছে গ্রামেরই একটি মেয়েকে, হ্যাঁ, যখন সে মরবার জন্য প্রস্তুত হচ্ছে, খেয়ে আর উঠতে পারছে না। তো এখানে প্রেম জিনিস তো আর প্রশ্নই ওঠে না, 3 আনা দে, 4 আনা দে, হ্যাঁ, 2 আনা দে, দিতে হবে, না দিলে আমি রাজি নই, ইত্যাদি। তো এ থেকেই আমি বাস্তব চেহারাটা দেখতে পেয়েছি। আমি একটা কুয়োর মধ্যে একটি শিশুর মৃতদেহ দেখেছি, পরে আমি শুনেছি যে সেটা কোনো এক বিধবার বাচ্চা, সে হয় মৃত জন্মেছিল অথবা তাকে মেরে ফেলে ওইখানে ফেলে দেওয়া হয়েছিল। আমরা সবাই আমার ছোটোবেলায় সেই কুয়োর ধারে দাঁড়িয়ে সেই মৃতদেহটা দেখেছিলাম। কাজে গ্রাম দেখবো আর তার গ্লানি দেখবো না, জীবন দেখবো, জীবনের কষ্ট দেখবো না, জীবনের ভণ্ডামি দেখবো না, এটা তো হতে পারে না। কিন্তু আমার মনে হয় আপনি ভণ্ডামি, কষ্টটা একটু বেশি অনুভব করেন স্যার। কিন্তু আমার ভিতর থেকে মূল যেটা আছে সেটা মানুষের প্রতি আমার ভীষণ আস্থা এবং ভালোবাসা, সেটাই কিন্তু আমার মূল প্রেরণা। সেই জন্যই বোধহয় মানুষকে আমি এইভাবে, এইরকম প্রাণী তুমি, এইটা দেখাতে চাই মনে হয়। ভালো মানুষ কি নেই আমার গল্পে? আছে খুব, কিন্তু আমি তাদেরকে নিয়ে মাথা ঘামাইনি। বরং দেখো আমৃত্যু আজীবনে ওই চাষি আর তার ছেলে আর তার স্ত্রী, যে বলছে যে তোমার একটা মারা গেছে, একটা বলদ মারা গেছে, তাতে কি, আমি আর একদিকে আমি টানতে পারি না বলদ, তোমার এটা লাঙলটা আমি টানতে পারি না। তো আমি তো আজীবনে গ্রামের এই চিত্র, প্রকৃতির এই চিত্র তো দেখে, সেটা তো আমারই লেখা, তাই না? অবশ্যই অনিবার্যভাবে আপনারই লেখা। কিন্তু হচ্ছে কি যে কথাটা, সেটা হচ্ছে যে হাসান আজুকের গল্প যখন পড়ি, সে গল্পের ভেতরে জীবনের এত গভীর বেদনার্ত নির্যাস থাকে, এত কষ্ট থাকে এবং এত রুক্ষ জীবনের চালচিত্র থাকে যে সেখানে বেদনার রাশি রাশি বেদনার রোদন থাকে, একটা ভয়াবহ চিত্র থাকে। মানুষের পজিটিভ দিকটা, লড়াই ঠিক আছে, কিন্তু তার মধ্যে যে সৌন্দর্যের যে বোধটা, সেইটি একটু কম থাকে। কি মনে হয় আপনার? আমি এটা নিজে ভাবি না, আমি যে মূলত মনে করি যে মানুষ যেমন তেমনি করেই তাকে আঁকা দরকার। সৌন্দর্যের স্পৃহা মানুষের মধ্যে নেই তা নয়, তাও আমি এঁকেছি, একটু পড়লে বোঝা যাবে। না, সে তো এঁকেছেন, একটু পড়লেই বোঝা যাবে। আমরা অন্যান্য লেখকের লেখায় যেভাবে তীব্রভাবে সরাসরি পাই, আপনার একটু মন্থন করতে হয়। প্রতিটি লাইন, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্যকে খুব গভীর ধ্যানের সঙ্গে পাঠ করার পরই ওই সৌন্দর্যটা আবিষ্কার করা যায় হয়তোবা। হ্যাঁ, সেটার জন্য তো ঠিক লেখক হিসেবে আমি তো কিছু বলতে পারবো না, তাই না? নিশ্চয়ই না। হ্যাঁ, সেটা তো পাঠকরা, আমি তো লিখি পাঠকদের জন্যে। হ্যাঁ, পাঠকরা যা পড়েন, পাঠকরা যা বলেন, হ্যাঁ, সত্য মিথ্যা যাই হোক না কেন, আমাকে তো সবসময় বলতে হবে যে এইটা আমি লিখেছি, আমার কিছু করার নেই আর কি, আপনারা দেখুন। আপনি তো পশ্চিমবঙ্গ থেকে কবে এসছেন পূর্ব বাংলায়? আমি 1954 সালে এসেছি। একটু পরে এসছেন? একটু পরে মানে আমি ওখান থেকে স্কুল ফাইনাল পাস করে ম্যাট্রিক পাসটা করে এসছেন? হ্যাঁ হ্যাঁ, পরিকল্পিতভাবে? পরিকল্পিত মানে আমার বড়, বারবার আমি এই কথাটা বলেছি যে কোনো ধাক্কায় আসি নেই বা ওরকম কোনো ব্যাপার নয়। আমার বড় বোন, এই যে এখন যিনি আছেন আর কি, আমরা একটাই বোন আমার আর কি।
তো ওর বিয়ে হয়েছিল যার সঙ্গে তিনি অধ্যাপক ছিলেন, মোয়াজ্জেম হোসেন সাহেব অধ্যাপক ছিলেন, নামকরা অধ্যাপক ছিলেন আর কি। তা উনি তখন দৌলতপুর কলেজে ছিলেন। তো আমার বোন এবং বিশেষ করে আমার ওই ভগ্নিপতি বলেছিলেন যে আমাদের এখানে এসে দৌলতপুর কলেজে তুমি ভর্তি হয়ে যাও না কেন। তা আমার বাবা কিন্তু সবসময় বেশ একটা যাকে বলা যায় ঝুঁকি নিতে পছন্দ করতেন আর কি আমার বাবা। হ্যাঁ, মা বলে যে কেন ছেলে কোথায়, এখানে কেন বর্ধমানে পড়া যাবে না? তবে না, এই দেখো চিঠিতে এলো যখন, ঠিক বর্ধমানে যাবো করছি, এই সময় এলো যখন বর্ধমান কলেজে, রাজ কলেজে ওকে ভর্তি করব, তখন এলো যখন, তখন যাক না কেন, পাসপোর্ট হলো, ভিসাও হলো, চলেই গেলাম। হ্যাঁ, কাজেই আমি বলি যে আমি স্বেচ্ছায় গিয়েছি, ওই অর্থেই বলি আর কি। আচ্ছা, খুলনায় তখন একটা পরিবেশটা খুব ভালো ছিল। খুলনার পরিবেশ ভালো ছিল, কিন্তু তখন দেশ বিভাজনের যে মানে বিভৎস চেহারাটা তখন সেটা প্রকাশ করছে। যে তখন যে নানান রকমভাবে ওটা কী বলে মহাযাত্রা, এক্সোডাস, হ্যাঁ, শত শত মানুষ চলে আসছে, শিয়ালদা স্টেশন কিছু আসছে কিছু যাচ্ছে, শিয়ালদা স্টেশন পা রাখার জায়গা নেই, কারো জায়গায় পা দিলে হয়তো কোনো বাচ্চার পিঠে পা পড়বে। আর আমি এই কথা আমি পুনঃ বারবার আমি বলেছি যে একজোড়া নতুন জুতো কিনেছিলাম, পুরনো জুতো জোড়া ওর মধ্যে ভরা ছিল। হ্যাঁ, তা ট্রেনে ওঠার আগে আমার মনে হলো পুরনো জুতো নিয়ে আমি কী করতে পারি, ফেলে দিই। তা আমি ওখানে ফেলে দিলাম, পর মুহূর্তে দেখছি 5 থেকে 6 জন মানুষ ওইটার উপরে যেরকম করে হুমড়ি খেয়ে পড়েছে, এবং একজন এক পাটি পেয়েছে, আরেক পাটি পায় নাই, আর সেই পাটির উপরে 3-4 জন লোক আমাকে যে কষ্টটা দিয়েছিল আর কি, আমি ওই দৃশ্যটা বলতে পারি না আর কি। তো এখন এই যে দুর্গতি মানুষের হয়েছে, তখন থেকে আমি ভীষণভাবে এই বিভাজনের সমালোচনা করেছি, বিভাজনের পক্ষে দাঁড়ায়নি। এখনও আমি মনে করি না এই বিভাজন এইভাবে মেনে নেওয়ার কোনো কারণ ছিল। ঠিক আছে, অন্যভাবে হতে পারতো, না পারতো, সে নানাভাবেই হতে পারতো। স্যার, আপনার একটা গল্পের নাম হচ্ছে স্বপ্নেরা দারুণ হিংস্র। স্বপ্ন সাধারণত মানুষ খুব পজিটিভলি দেখে, স্বপ্নের ভেতরে তার নিজের স্বপ্নকে রূপায়ণ করে, অন্যকে জারিত করে, উদ্ভাসন করে। কিন্তু একটা গল্পের নাম স্বপ্নেরা দারুণ হিংস্র, এই গল্পটা আমি পড়েছি, এবং এই গল্পটার কেন লিখলেন, এর বিষয়টা কি, এটা নিয়ে জানবো। অদ্ভুত ব্যাপার, আমার কিছু গল্প আছে যা আমি নিজেই এখনো অনুমোদন করি না। এটা হতেই পারে একজন লেখকের জীবন, অভিজ্ঞান, বয়স, মেধা, আমার মনে হয়েছিল যে কখনো একদম নতুন রকমের কিছু একটা লিখি আর কি, নতুন রকমের কিছু। এটা কিন্তু একটু অন্যরকম গল্প, একটু অন্যরকম গল্প। আর এর অনুপ্রেরণার উৎসটা আমি বলতে পারি, সেটা হচ্ছে যে একদিন, হ্যাঁ, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, হ্যাঁ, তিনি গাড়ি নিয়ে যাচ্ছিলেন, হ্যাঁ, তো একটা উপত্যকা দিয়ে, উপত্যকাটা রোদে ভাসছে, সেই উপত্যকা দিয়ে উনি যাচ্ছেন গাড়ি নিয়ে, হঠাৎ ওই মানে 100 Years of Solitude, শতবর্ষের যে নির্জনতা আর কি, নির্জনতা, এর একটা কথা মনে হলো আর কি এইটার। তখন উনি আর গেলেন না, উনি গাড়িটা ঘুরিয়ে নিজের বাড়িতে ঢুকে স্ত্রীকে জানিয়ে দিলেন, আমি উপরে যাচ্ছি, আমি বসবো, হ্যাঁ, খাবার দাবার পাঠিয়ে দেবো ওখানে, আমাকে বিরক্ত করবে না, আমাকে ডাকবে না। এরকম করে শতবর্ষের নির্জনতা লেখা হয়েছিল আর কি। এটা একটা অনুপ্রেরণার ব্যাপার একটু ছিল আর কি। তাই, এবং এই গল্পটাকে মনে হয় যে এর মধ্যে এক ধরনের কাজ করছে, অলিকতা কাজ করেছে। আপনার অধিকাংশ গল্প একটু বড়, এই গল্পটা কিন্তু বেশ ছোট গল্প, 2.5 পৃষ্ঠা সর্বোচ্চ। 2.5 পৃষ্ঠা। তখন আমি এই গল্পটা লিখে ফেলেছি, খুব তেমন কিছু যে একটা কিছু হবে এ মনে করে আমি লিখিনি। শত্রু বলেও একটা গল্প লিখেছিলাম, লোকেরা ঠিক জানে না আর কি। আচ্ছা, হ্যাঁ, শত্রু বলেও আমার একটা গল্প আছে। এই গল্পগুলো পরবর্তীকালে আমি আর কোথাও দিইনি আর কি। স্বপ্নরা দারুণ হিংস্র বোধহয় আমার কোনো এতে নেই, মানে কি বলা যায়, গল্প সংকলনগুলোর কোনোটাতেই নেই আর কি। তো এই গল্প নিয়ে আমি ওই যে বললাম যে আমার অননুমোদিত গল্প একটা কেমন লোকের লাগে আমি জিজ্ঞাসা করি না, যদি কেউ বলে কিছু হয়নি, আচ্ছা ঠিক আছে, হয়নি। বিশিষ্ট শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ আপনাকে কিভাবে আঁকছেন তার একটু ভাষ্যতে শুনতে পাই। বিকাশ ভাই বলুন। কিভাবে আঁকছি
এটা হয়তো দেখাই যাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার প্রিয় একজন লেখক শ্রদ্ধেয় হাসান আজিজুল হক স্যার, ওনাকে আসলে যেভাবে আমি আঁকার চেষ্টা করছি এটি হচ্ছে বাইরে যা দেখছি তা না। এবং স্যারের চোখ দুটো অসম্ভব সুন্দর, এবং আমার ধারণা এই চোখ দুটি দিয়ে উনি বাংলার মানুষের জীবন আচরণ যেভাবে উনি উপলব্ধি দেখেছেন এবং তার হৃদয় দিয়ে দেখেছেন, অনুভব করেছেন, সেই জায়গাগুলো আমি চেষ্টা করছি আঁকার, এবং বাইরে যে জিনিসগুলো আমি দেখছি সেটা আমি আঁকার চেষ্টা করছি না। কতটুকু আমি আঁকতে পারবো জানি না, তবে আমি স্যারের ভিতরের যে হাসান আজিজুল হক তাকে আমি পোট্রে করার চেষ্টা করছি। স্যার, আপনার একটা গল্প আছে, মানুষ খুন হয়ে যাচ্ছে। মানুষ খুন হচ্ছে না, মনুষ্যত্ব খুন হচ্ছে, আসলে কি? একটা সময়ে যখন আমাদের শহীদ জননী জাহানারা ইমাম, জি, উনি যখন ওই যুদ্ধাপরাধীদের বিচার যখন চাইলেন, আন্দোলন শুরু করলেন, তখন এই রকম আশঙ্কা যত্রতত্র দেখা দিচ্ছিল, বিশেষ করে এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন। হ্যাঁ, তা আমার সামনে যে চরিত্রটা ছিল আমার জানা, জি, সে আমাকে একদিন বলল যে স্যার, একজন লোক বললো যে আপনার বাড়ি খুলনা, আমার বাড়ি খুলনা। তার মানে হচ্ছে বেশ, তো ভালো কথা, তাহলে আমি এখানে একটা দিন থাকবো আর কি, একটু জায়গা দিতে হবে। তাহলে চলো নাকি আর কি। তো সেই লোকটা থাকলো, তার ধরন ভালো লাগলো না, এবং কি যেন মনে হলো আমার, যাওয়ার সময় সে চলে গেল, কিন্তু তার যাওয়াটা মনে হলো সব কিছু চিনে ইত্যাদি করে সে গেল আর কি। হয়তো আবার ফিরে আসবে। হ্যাঁ, মানুষটা খুন হয়ে যাচ্ছে। চমৎকার। আপনার যে আরেকটি গল্প আমরা অপেক্ষা করছি, মুক্তিযুদ্ধের গল্প, এবং একজন বন্ধু আরেকজন বন্ধুকে কিভাবে স্যাক্রিফাইস করে, এবং একজন রাজনীতিবিদকে ধরে ফেলতে চায়, মেরে ফেলতে চায়, এইসব মিলিয়ে এই যে অপেক্ষাটা, এবং শেষ পর্যন্ত অপেক্ষা করতে করতে পুলিশ এসে ধরেই ফেললো, এক ধরনের পরাজয় তো স্যার? হ্যাঁ, একরকম তারা মানে পুলিশ তাকে গুলি করে মেরে ফেললো। সেটা আপনি নির্দিষ্ট করেননি, পুলিশ আসছে গাড়িতে, অথচ তারা দিনের পর দিন এরকম অপেক্ষা করেছে একটা সুন্দর স্বপ্নের জন্য, একটি বিপ্লবের জন্য, একটা সুন্দর সমাজের জন্য। মনে আছে ওইসব কথা, আমি আর মনে করিয়ে দিতে চাই না। ৭১ স্বাধীনতার পরে জি, কিভাবে দেশটা আবার রক্তাক্ত হয়েছিল, জি, মানুষ কিভাবে খুন হচ্ছিল, জি, তারা নাম ধামও এখন আর বলতে চাইছি না। দৌলতপুর কলেজে থাকি, কোয়ার্টারে থাকি, বাইরে বারান্দায় বসে আছি, দেখছি যে আমার বাড়ির দেয়ালের উপর দিয়ে একটা লোক উঠে আসছে, এসে কে করতে করতে সে আমার বাড়িটা পার হয়ে এদিকের ওয়ালটা ডিঙিয়ে সে চলে গেল আর কি। তার কিছুক্ষণ পরেই আমি দেখলাম হাতে বন্দুক নিয়ে আরেক বন্ধু, মানে রাইফেল নিয়ে আরেকজন পাঁচির বিয়ে উঠছে, এবং সে বোঝা যাচ্ছে যে সে একে পেলেই গুলিটা করবে, এবং এই যে কোনো বাহিনী টাহিনী নয়, মানে সেরকম কিছুই নয়, এমনি আর কি। সেও আবার দৌড়ে আমার বাড়ির সামনে দিয়ে চলো, তাকে আটকাতেও পারা গেল না, কিছু বলতেও পারা গেল না। তখন আমার মনে হলো যে একই বিভৎস কাণ্ড শুরু হয়েছে। হ্যাঁ, এই সময় আমি একবার ওই জায়গাটা গিয়েছিলাম, উল্লাপাড়া গেছিলাম একবার। সিরাজগঞ্জ উল্লাপাড়া রবীন্দ্রনাথ যেখানে উনি থাকতেন, তখন শুনছিলাম যে নৌকো করে যাচ্ছে, দুধ নিয়ে যাচ্ছে এক বুড়ো আর কি, আর ঝপ করে ৩-৪ জন লাফিয়ে উঠলো, উঠে বললো যে তোর ছেলেটা কই, কোথায় লুকিয়ে রেখেছিস বল, নাহলে এক্ষুনি তোকেই মেরে ফেলবো। তো বলে আমি জানি না বাবা, আমি জানি না। বলতে বলতে ঘাটটা কাত করে ধরে এক কোপ দিয়ে লোকটা ঘাটটা নামিয়ে দিয়ে তারা চলে গেল আর কি। এই ঘটনার আমাকে বলল যে এটা ঘটেছে, তখন আমি ভাবলাম যে কীরকম অরাজকতা শুরু হয়েছে। তখন আমি অনেককে তীব্র সমালোচনা করেছি, যে সমালোচনাগুলো এখন আর আমি হয়তো পুনরুক্তি করবো না আর কি, এখন হয়তো পুনরুক্তি করবো না। ২১শে পদক নিয়ে একটা ঘটনা আছে, আপনাকে কোনো এক সরকার পুরস্কার দিতে চেয়েছিল, আপনি নিতে চাননি, আপনার কাছে ফোন করে আপনার অনুমতি চেয়েছিল, এই ঘটনাটা কিরকম? একজন জয়েন্ট সেক্রেটারি আমাকে একদিন টেলিফোন করছে আর কি, যে
আপনাকে এবারে 21-এ পদক দেওয়া স্থির হয়েছে, তো আপনি একটু করুন, সম্মতি জানান, আমাদের সম্মতি জানান। আমার লাগছে কী কথা, সম্মতি জানাতে হবে কেন? বিশেষ করে ধরুন যে পুরস্কার জিজ্ঞেস করে দেওয়া হয়, সে পুরস্কার তো থাকে না, কিন্তু চেয়ে নেওয়া হয়। এটা তো নোবেল পুরস্কার যাকে দেওয়া হবে তাকে তো বলা হয় না, কি গো রাজি আছো তো নোবেল পুরস্কারটা নেবার জন্য, রাজি তো? বরং ফিরিয়ে দেওয়াটা, সেটা দেওয়ার পরে, যেমন দেওয়ার পরে টলস্টয়কে যখন দিতে গিয়েছিল, টলস্টয় বলেছিল যে আমার নামটা যেন প্রস্তাবিত আদৌ না হয়, তা নাহলে এতে মারা গেছিলেন তো উনি, বোধহয় 1910 হবে আর কি। তো থেকেই 1900 সাল থেকেই পুরস্কারটা চালু হয়েছে, তো উনি রাজি হননি। তারপরে তো জাপল সার্থ, উনি মনে করেছেন যে আমার লেখার স্বাধীনতা কোনো একটা পুরস্কারের অধীনে চলে গেল, অতএব আমি মানে এক্সিস্টেনশিয়ালিস্ট হিসেবে আমি এই পুরস্কার নিলে আমার স্বাধীনতা খর্বিত হবে, যেভাবেই হোক না কেন আর কি। উনি নেননি, এইরকম কেউ কেউ নেননি, কেউ কেউ আবার নিতে গিয়েছেন, তাকে নিতে দেওয়া হয়নি আর কি। সোভিয়েত ইউনিয়নের একজন লেখককে নিয়ে, বরিস পাস্তার্নাক, সোলজেনিৎসিন বোধহয় শেষ পর্যন্ত লুকিয়ে চলে গেল। তো এইসব নানা রকম ব্যাপার হয়েছে, তো সেই কারণেই আমার সেই সময়টা মনে হলো যে এই পুরস্কার যেটা আমাকে জিজ্ঞাসা করে দেওয়া হচ্ছে, এটা আমার কোনো ইচ্ছা হতে পারে না। তাহলে আমি আমার কলমের অধীন, আমি কোনো কর্তৃপক্ষের কাছে অধীন নই, না, সেটা হবে না। এটা এর মধ্যে জিজ্ঞাসা করা হলে সেটা আমি তার কোনো উত্তর দেবো না, তাহলে অন্য লোককে দেওয়া হবে, আর সেটা তো আপনাদের ব্যাপার। এই এবং আমি সঙ্গে সঙ্গে লিখেছিলাম পুরস্কার না তিরস্কার। আপনি এটা লেখাও লিখেছিলেন, কোন এক দৈনিকে ছাপা হয়েছিল। আপনার একটি গল্প আছে, আপনার তো অধিকাংশ গল্প, প্রত্যেকটি গল্পই সাহসী এবং এই সমাজের মানুষের জীবনযাত্রার ভেতর থেকে উত্থিত গল্প, উত্থিত আখ্যান। একটা গল্প হচ্ছে পাবলিক সার্ভেন্ট। সামরিক শাসনের বিরুদ্ধে আমি মনে করি যে একটি খুব শক্তিশালী গল্প। এখানে মামুন এবং শায়লা স্বামী স্ত্রী, কিন্তু কিভাবে আপনি ব্যবহার করেছেন এই সাহস এবং দ্রোহ, আপনি কিভাবে পেলেন? তার আগে কি খনন লিখিনি? নিশ্চয়ই, নিশ্চয়ই। সেটা তো একেবারে খালকাটা প্রোগ্রামের যে একটা ছিল, কর্মসূচি ছিল, কার ছিল সে তার বলার অপেক্ষা রাখে না আর কি। খালকাটা কর্মসূচি তখন তো লিখেছি, তখন ভয় করিনি। পরবর্তীকালেই বা কেন ভয় করতে যাব? নিশ্চয়ই। সেই জন্য আমি কোনো রকম তোয়াক্কা না করে আমি তীব্র সমালোচনা তখন আমি এই আমলাতন্ত্রের বিরুদ্ধে করতে চেয়েছিলাম। আমলাতন্ত্র, আমলাতন্ত্র যে মানে আমরাই সব করে, একদিক থেকে চিন্তা করে দেখো, বলা যায় যে রাষ্ট্রের যারা নিয়ন্ত্রক এবং তাদের অনেকটা পরিমাণে বাস্তব যে প্রশাসন, সেটার জন্য নির্ভর করতে হয় আর কি। তা সেই জন্যে তার মনের মধ্যে অনেক কিছুই জন্মায়, তা সেটা গুঁড়িয়ে দেওয়া দরকার আমার মনে হয়েছিল আর কি। আমি সেই জন্য পাবলিক সার্ভেন্ট গল্পটা লিখেছিলাম। এবং শায়লা এবং মামুন, যখন শায়লা ধর্ষিত হয়ে ফিরে আসে এবং যে সংলাপটা, যে ওদের যে বোঝাপড়াটা এবং ওদের যে তীক্ষ্ণতা, ওদের যে শায়লার যে এক ধরনের ভয়ানক হয়ে ওঠার যে ব্যাপারটা, তাই তো হবে। একটা সম্মানিত নারী হতে পারে নারী, কিন্তু তার যে সম্মানবোধ আছে, সেই জায়গা থেকে সে যেভাবে উঠে এসেছে, স্বামীকে যে প্রশ্ন করেছে, এটা মর্মান্তিক প্রশ্ন। এটার কোনো জবাব দিতে পারেনি, এর কোনো জবাব দিতে পারেনি। এবং আমি গল্পটাও সেইভাবে শেষ করেছি, জবাব দিতে পারবে না বলেই। না, রাইট। সে কি দেখেছিল যে একবার আলো জ্বলে উঠলো, একবার কিছুক্ষণের জন্য, প্রথম তো আলো নিভে গেল, তারপরে দেখা গেল যে স্ত্রীকে টানতে টানতে নিয়ে গেছে। তারপর বলছে সে কি দেখেছিল একবার যে আলো জ্বলে উঠলো, তখন কি সে দেখতে পেয়েছিল? অর্থাৎ ধর্ষণরত এবং ধর্ষিতা, তখন সে কি করেছিল? তখন সে দৌড়ে গিয়েছিল নাকি বাড়ি চলে গিয়েছিল, নাকি দাঁড়িয়েছিল? সে কি অথবা ঘটনা ঘটতে দিয়েছিল? এই ক্ষোভ নারীর মনে হবে না? নিশ্চয়ই হবে। সেই জন্যই নারীদের ব্যাপারটা আমরা কোনো রকম এটাকে আমরা অগ্রাধিকারই দিই না আর কি। কেন দিই না আমি জানি না।
সেই জন্য আমি এটা একটা নারীর স্বাতন্ত্র্য, এটা দেখানোও বটে। জি। আর সেই সাথে সাথে এই যারা রাষ্ট্র চালায় বলে মনে করে, হ্যাঁ, রাষ্ট্রের প্রভু মনে করে নিজেদেরকে, হ্যাঁ, প্রভু মনে করে, তাদের ভেতরটা কেমন, হ্যাঁ, তাদের নাম পাবলিক সার্ভেন্ট, কিন্তু তারা নিজেরা প্রভুর আচরণই করে আর কি। অবশ্যই এটা একদিক থেকে বলা আর কি। জি। তা এটা আমি আশা করি যে এই পাবলিক সার্ভেন্ট গল্পটা অনেকেই পড়েছেন, এখানেও পড়েছেন। আমার কাছে কেউ কিন্তু কোনো আপত্তি করেননি, কেউ বলেননি যে এটা আপনি কি করলেন। না, কিন্তু জিনিসটা কিছু আপনি যেটা করেছেন সেটা তীব্র সত্য, তো তীব্র সত্য তো বলা খুব কঠিন, গ্রহণ করা তো আরও কঠিন, হয়তো এই কারণেই আপনার কাছে কেউ বলেন। স্যার, খনন গল্পটা নিয়ে সম্ভবত আপনার প্রশ্ন উঠেছিল, আমি যতদূর জানি প্রশ্ন উঠেছিল, কিন্তু আমাকে কেউ কোনো রকমেই যে আমি বললো যে আপনাকে বোধহয় অ্যারেস্ট করতে পারে আর কি, এটা হ্যাঁ, কারণ এটা সরাসরি আক্রমণ আর কি। জি। আর ওই রকম প্রশ্ন যে তোমরা যারা কাটছো বিনা পয়সায় খালটা কাট, হ্যাঁ পানি আসবে তা আসবে, হ্যাঁ আমাদের সেচের পানি থাকবে, কোনো অসুবিধা হবে না। তাহলে যে এই খালের দুই পারে জমিগুলো কার, সব তোমরা যারা খাল কাটছো তোমরা মালিক? তো না, আমরা মালিক না। তাহলে এখানে পানি আসলে ওখানে যে ধান হবে তোমরা যে লাগাবে, সেই ধানগুলো ওই জমির মালিকরা কি মাথায় করে করে তোমাদের বাড়িতে দিয়ে আসবে? তাহলে খালটা কার জন্য কাটছো? এই জন্যে আমি ওই খনন গল্পটা লিখেছিলাম। হ্যাঁ, এবং খুব একজন মারাত্মক সাংবাদিককে দিয়ে খুব কঠিন কথা আমি বলেছিলাম আর কি। কি বলেছিলেন? আমি বলেছিলাম যে দেশ থেকে মানুষের বুকের উপরে বাঁশ চাপা হয়ে থাকে, আর বলেছিল যে এই যে মেয়েটি যে তার দুটো স্তন খোলা রেখে, হ্যাঁ, একটা বাচ্চা কোলে করে ভিক্ষা করে বেড়াচ্ছে, সে যে বাংলোয় আছে সে বাংলোয় বলছে যে সারা কী দেশ হয়ে গেল আর কি, হ্যাঁ, আমি এখন মদ খাবো, প্রচুর পরিমাণে মদ খাবো, হ্যাঁ, আর নিয়ে আয় যা, কোনো একটা মহিলা টহিলা আমার জন্য নিয়ে আয় যা, কোনো অসুবিধা নেই। ঠিক সেই সময়ে হাজির হয়ে গেল এই মহিলাটি, তার সেই খোলা বুক আর সেই সন্তান নিয়ে। তখন সে তীব্র চিৎকার করছে, তাড়িয়ে দে ওকে, তাড়িয়ে দে ওকে, তাড়িয়ে দে। অসাধারণ ব্যাপার। স্যার, আপনার আর একটা যে গল্প আছে বিধবাদের কথা, এটা একটা উপন্যাসের কথা এর আগেও বলেছি, এর আখ্যাটা, এই ক্যারেক্টারগুলো, এই যে রাহেলা এবং তার বোন একই বাড়িতে থাকা, এবং এই যে এই গল্পটার ভেতরে মুক্তিযুদ্ধকে এত তীব্রভাবে এনেছেন, এবং এইটার মধ্যে যে কাজটা হয়েছে গল্পটার ভেতরে, নিশ্চয়ই আপনি সচেতনভাবে করেছেন যে সম্পর্ক, পিতার বিরুদ্ধে পুত্র, স্বামীর বিরুদ্ধে স্ত্রী, চাচার বিরুদ্ধে ভাতিজা, পৃথক করে ফেলে ধর্ম, ভয়ঙ্কর রকম, অথচ একই ধর্মে বাস করছে তারা সবাই মুসলমান। ৭১ সাল যে হলো, একদল পাকিস্তান একদল বাংলাদেশি, এটা কেন হয়, কিভাবে আবিষ্কার করলেন? আমি মনে করেছিলাম যে আচ্ছা এই যে ৭১ যে মূল্য আমরা দিয়েছি আর কি, তাতে একদিক থেকে বাংলাদেশ বহু বিধবা হয়েছে, এটা ঠিকই আর কি, অবশ্যই, হ্যাঁ। আর বাংলাটাকেও যদি, বাংলাদেশটাকেও যদি নারী হিসেবে কল্পনা করি, তাহলে দেশটাই বিধবা। এই বিধবা, সেই জন্য বিধবাদের এই দেশ, তারা স্বামীহীনা, তারা কিছুই তারা করতে পারবে না, তাদের করার কোনো ক্ষমতা ছিল না, তাদের পুত্ররা, হ্যাঁ, ঠিক উল্টো হয়েছে আর কি, উল্টো হয়ে যাচ্ছে, হ্যাঁ, উল্টো হয়েছে। যে হয়েছে তার ছেলে ভালো, আর যে মোটামুটিভাবে বিরোধী ছিল তার ছেলে খারাপ, এরকম তো কোনাকুনি সম্পর্কটা করা হয়েছে তো। তাই এটা আমি সেই মুক্তিযুদ্ধের সামগ্রিক চেহারাটা দেখতে চেয়েছিলাম, এবং সেখানে আমি বলতে চেয়েছিলাম যে এই দেশ এখন যে বিধবাদের দেশ, কেউ তাদেরকে দেখবে না, তারা ওই রকম করেই ওই কাঁথা সেলাই করবে, আর ওই কাঁথার মধ্যেই, হ্যাঁ, দুই বিধবার দুই রকম অভিজ্ঞতা, তারা সূচ আর সুতো দিয়ে ওরকম করে এঁকে 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 যাবে, আমাদের সামনে টাঙিয়ে দেবে, এটা তারা দেখ, তুমি দেখে নাও আর কি। হ্যাঁ, পাতালে হাসপাতালে গল্পের যে জমির উদ্দি, এই যে
হাসপাতালের আমাদের চিকিৎসার অব্যবস্থাপনা, আমি মনে করি যে বাংলা সাহিত্যে এরকম গল্প আর কেউ লিখতে পারেনি। আপনি সামনে বলে বলছি না, আমার মনে হচ্ছে যে চিকিৎসার যে ব্যবস্থাটা, অব্যবস্থাপনাটা, এবং জমিরুদ্দিরা যে চিকিৎসা না পেয়ে নৃশংস মৃত্যুর দিকে ধীরে ধীরে কীভাবে ধাবিত হয়, তার একটি অসম্ভব বাস্তব কল্পনা চিত্র এবং বাস্তব চিত্র আপনি এঁকেছেন। এই জমিরুদ্দিন কি বাংলাদেশের প্রতীক অথবা আমাদের চিকিৎসা ব্যবস্থার প্রতীক? আমি এই গল্পটা লেখার পরে বহু চিকিৎসকই, জি, হ্যাঁ, ওই রকম বড় হাসপাতালেরই চিকিৎসক তারা আর কি, জি, তারা বলেছে যে আপনার অভিযোগ আমাদের খণ্ডন করার সাধ্য নেই, তবে সকলেই এরকম নয়। মানে সেটা ঠিক, সব সকলে তো আর এরকম হতে পারে না, চিকিৎসক যে এইরকম তা হতে পারে না। Right. হ্যাঁ, কিন্তু ওই যে বললাম যে অন্তত যদি 100 ভাগ তুমি নিশ্চিত হতে চাও, তাহলে অন্ততপক্ষে তোমাকে 20 ভাগ প্রমাণ দিতে হবে। কিন্তু তুমি একটা দেখি 100 ভাগ নিশ্চিত, এটা তো হবে না। এটা অন্যায়। একজন ডাক্তারকে দেখি তুমি বলতে পারো না যে হাসপাতালের ব্যবস্থাটা খুব ভালো আছে। 2-4 জন ভালো ডাক্তার তো আছেই, থাকতেই পারে, হ্যাঁ থাকতেই পারে, এটাই স্বাভাবিক, না থাকলে হ্যাঁ। চলবে কি করে? সেই জন্যই ওটা হাসপাতাল না, ওটা পাতাল। বোঝা খুব কঠিন, বোঝা খুব কঠিন, খুব কঠিন। উপন্যাসের দিকে যাই স্যার। আগুন পাখি, এই যে আগুন পাখিকে আঁকলেন, এই যে ভদ্র মহিলা থেকে গেলেন, স্বামীর সঙ্গে পর্যন্ত এলেন না, স্পিরিট, এই শক্তি কোত্থেকে তিনি অর্জন করলেন? তার কি একটু কষ্ট হয়নি? তার নাতনি হয়েছে, এই বাংলায় রয়ে গেছে, মুখ দেখতে পাচ্ছেন না, সব রয়েছে। আবার আবার কোন সাহসটা কোথায়? সে আবার ওই সাহসটা বলছে যে তার জ্যেষ্ঠ পুত্রের যে মৃত্যু হয়েছিল, জি, তার খবরটা তো ওইখানেই আছে। জি, হ্যাঁ, ও তো আমার কাছেই আছে। আমার মনে হলো যে এটা একটু আদর্শায়িত বটে, তাতে কোনো সন্দেহ নেই। তীব্র আদর্শ। হ্যাঁ, কি আদর্শ, মানে জিনিসটা আমি এটা একটু আদর্শায়িত, কিন্তু এটা বাস্তবও বটে। আমি এরকম দেখেছি, তুমি যদি একবার মানে পশ্চিমবাংলা যাও, জি, গ্রামে গ্রামে যদি ঘোরো, জি, আর যদি তখনকার বিভাজনের পরে পূর্ব পাকিস্তান, জি, বিভাজনের পরে পরে পূর্ব পাকিস্তানের ইতিহাসগুলো যদি নাও, তাহলে যে পরিমাণে এখানকার সংখ্যালঘুরা তাদের পরিত্যাগ, মানে যেভাবে তারা গিয়েছিল, যেভাবেই হোক না কেন, জি, সেই গলা ধাক্কা খেয়েই হোক আর লুণ্ঠন টুণ্ঠন করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হোক, যেভাবে গিয়েছিল আর কি, পশ্চিমবাংলা থেকে মুসলমান ওই পরিমাণে আসেনি। এসেছে কি পশ্চিম পাকিস্তান বা পশ্চিমবাংলা থেকে এক্সোডাস হয়ে প্রচুর পরিমাণে মুসলমান পশ্চিমবাংলা টিকতে পারলো না, তারা এখানে চলে এলো। কোনো ইতিহাস আছে? না, এর কোনো পরিসংখ্যান কেউ করে দিতে পারবে? কেউ এরা কত আর ওরা কত? না, কোনো পরিসংখ্যান নেই। এর কোনো পরিসংখ্যান নেই। আমি অনেককেই জিজ্ঞেস করেছি, এর কোনো পরিসংখ্যান পাই নেই। এবং সেই জন্যই আমি আমাদের গ্রামের কথাই বলি, এক ঘরও কল্পনাও করেনি যে ওই পাকিস্তানে গিয়ে আমি বাস করব। যখন হচ্ছে লড়কালে গিয়ে পাকিস্তান, যখন হচ্ছে, তখন সেও হয়তো বলছে লড়কালে গিয়ে পাকিস্তান, তর্কের খাতিরে বলছে যে ভালোই তো, মুসলমানদের একটা আলাদা দেশ হবে। তারপরে বলবে যে তুই যাবি, তাহলে হ্যাঁ, আমি কি দেশ ছাড়বো? তখন ওই সাঁওতালের মতো আর কি, হ্যাঁ, খ্রিস্টানরা যে পুজো করছিস কেন রে? তো খ্রিস্টানের সাথে কী হয়েছে? আমি কি ধর্ম ছাড়বো নাকি? তো আমাদের ওই অবস্থা ঠিক তা হয়েছে, পাকিস্তানের সমর্থন করেছে, ঠিক আছে, তাহলে আমি কি আমার নিজের ভূমি ছেড়ে চলে যাবো? নিশ্চয়ই না। সেই জন্য পশ্চিমবাংলায় তুমি দেখবে, খবর নাও, যারা উচ্চশিক্ষিত, বড় চাকরি করতো, অপশন দিয়ে এখানে চলে এসেছিল, যেভাবেই হোক না কেন, তখন পূর্ব পাকিস্তান, হ্যাঁ, মোটামুটি শিক্ষিত বা দক্ষ লোকদের প্রচুর অভাব ছিল। 52 সালের আগে এই তীব্র চেতনা জাগেনি। জি, সেই জন্য অনেকেই এসেছিল, ভাগ্যান্বেষণও বটে। সেখানে আগুন পাখি এইভাবে একটা সেখানে সেই জন্যই নারী, এবং তিনি খুব বেশি শিক্ষিত ছিলেন না, সে সেটা স্বীকার করছে না। অর্থাৎ এই যে বিভাজন, এই বিভাজন যে অলীক, অযৌক্তিক, এবং যারা এটা অপ্রয়োজনীয়, যারা কূটবুদ্ধি সম্পন্ন যারা করেছে আর কি, এগুলো তাদেরই চাল। আমি তাদের কথা তো আমি ভুলতে পারছি না, সেইটাই ওই মহিলা বলছে। হ্যাঁ, এবং খুব সহজ সরল ভাষায় বলছেন, আমাকে বোঝাও,
আমাকে বোঝাও। আমি যাব, নিশ্চয়ই যাব, কিন্তু আমাকে বোঝাও আমি কেন পূর্ব পাকিস্তানে যাব। কেন যাবো? অসাধারণ ব্যাপার স্যার। এই আপনার যে আরেকটি উপন্যাস সাবিত্রী উপাখ্যান, আপনি এখানে যে অনেক দিন ধরে অপেক্ষা করেছেন, দলিল দস্তাবেজ নিয়েছেন, মামলার নথিপত্র নিয়েছেন, অপেক্ষা করেছেন উপন্যাসটি লিখবার জন্য, এবং আপনি লিখলেন। লিখবার পর আমি ওইখানে যেটা জিনিসটা দেখলাম যে পুরুষ সে ধর্মে যাই হোক, হিন্দু কিংবা মুসলমান, কিন্তু নারী নিপীড়নে কিন্তু একইভাবে সিদ্ধহস্ত। একদম সবুর এবং নিপেন এটা ওরা একই সঙ্গে কিন্তু কাজ করেছে। মেয়েটিকে, সাবিত্রীকে 9 মাস ধরে ওরা আটকে রেখেছে নানা জায়গায়। পুরুষ আসলে কি? সত্যি সত্যি এই ঘটনাটা তো ঘটেছিল। জি, আমার আত্মীয় স্বজনের মধ্যেও কেউ কেউ এর সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল, সেই জন্য নথিপত্রগুলো সব পাওয়া সম্ভব হয়েছে। তা আমি সেই জন্য কাউকে ঠিক খাতিরটার করিনি। আপনি এক জায়গায় বলেছেন যে পৃথিবী হচ্ছে নারী, সেই পৃথিবীর নাগরিক আপনি, সেই জায়গা থেকে নারীর প্রতি আপনার একটা তীব্র পক্ষপাত আছে। পক্ষপাত আছে। কেন আছে? সব কিছু ধারণ করে রেখেছে তারা। আমি যে ধরিত্রী বলি, জি, ধরিত্রী মানে কি, যে সব ধারণ করে, জি, সেই জন্য পৃথিবীকে ধরিত্রী বলে। জি। আর যদি তুমি নারীর দিকে তাকাও তাহলে তুমি দেখবে একদিক থেকে সে ধরে রেখেছে, তোমাকে সন্তান দিচ্ছে, সন্তান দিয়ে তোমাকে মুক্তি দিয়ে দিচ্ছে, সন্তান তার দায়িত্ব হয়ে যাচ্ছে, তাই না? তাই না? জি, সন্তান তার দায়িত্ব হয়ে যাচ্ছে। দুপুরবেলার তোমার গিয়ে খাওয়াটা হবে কি না এটা শেষ পর্যন্ত দেখার দায়িত্ব তার। এমনকি যথেষ্ট আধুনিক হওয়ার পরেও হ্যাঁ পুরুষরা কিন্তু ছাড়বে না। হ্যাঁ, দুপুরবেলা খাওয়াটা কেন ঠিক মতন হবে না? কিংবা সেদিনে একটি পড়লাম, অভিজ্ঞতা পড়লাম যে স্বামীও চাকরি করে আর তার স্ত্রীও চাকরি করে, দুজনেই চাকরি করে আর কি। তার স্বামী চাকরি থেকে ফিরে এসে বাড়িতে কেবলমাত্র বসে আছে, তার একটু পিপাসা পেয়েছে আর কি। হ্যাঁ, চাকরানিও আছে। এই সময় তার স্ত্রীও বাড়ি ঢুকলো। বাড়ি ঢুকতে সে বললো, আমাকে এক গ্লাস পানি দাও তো। হ্যাঁ, হ্যাঁ, এর মধ্যে দিয়ে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। আর পরিষ্কার আর কিছু জিজ্ঞেস করবার কিছু নাই। এখন এই ছবিটা আপনাকে দেখাবেন শাহজাহান আহমেদ বিকাশ, তিনি কিন্তু অসাধারণ ছবি আঁকেন, এবং আমার ধারণা আপনি ছবিটা দেখেন। খুব সুন্দর হয়েছে ছবিটা। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনি এসেছেন। আবার ভালো থাকুন, যতদিন থাকবেন ভালো থাকবেন, লেখার সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। একই কথাগুলো আমি তোমার প্রতি ফিরিয়ে দিচ্ছি, যে এইভাবে যে আমাকে নিয়ে এসছো এখানে এত সম্মানের সঙ্গে আমি কথাবার্তা বললাম, আমার নিজের এতই ভালো লাগছে। এবং সবসময় আমি দেখেছি যে আমি পাওনার অতিরিক্ত পাই। কেন যে পাই আমি জানি না। মানুষ আমাকে ভালোবেসেছে, মানুষ আমাকে দিয়েছে খুব বেশি, আমি এগুলোর অতটা যোগ্য নই। তো তারপরে এখানে এসে এই পরিবেশে খুবই চমৎকার লাগছে। অনেক কৃতজ্ঞতা। ভালো থাকো। জি, আপনিও যেখানে থাকেন যেভাবে থাকবেন ভালো থাকবেন, বাংলাদেশের সঙ্গে থাকবেন, আমাদের জন্য পথ তৈরি করে দিয়ে যাচ্ছেন, কৃতজ্ঞতা জানাই। শাহজাহান আহমেদ বিকাশ, আপনার কাছে কৃতজ্ঞতা অসাধারণ ছবি আঁকবার জন্যে, আমাদের সঙ্গে থাকবার জন্যে। শুধু দর্শক, শিল্পবাড়ি আজ এখানেই শেষ হলো। আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথির সঙ্গে, অন্য কোনো মেহমানের সঙ্গে কথা হবে। আপনারা যে যেখানেই থাকুন ততক্ষণ ভালো থাকুন, সুন্দর থাকুন, বাংলাদেশ এবং বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে থাকুন।